আজকের আলোচনা গোরস্থানের ভূত গল্পটি নিয়ে। গ্রামের একটা গোরস্থানের ভয়, কিছু অপ্রত্যাশিত ঘটনা আর তার পেছনে রহস্য। গল্পটার শুরুটা কিন্তু দারুণ। শুরুটা পাঠককে একদম গল্পের ভিতরে টেনে নেয়। ওই যে একটা গ্রামীণ পরিবেশ, সাধারণ মানুষের ভয়, কুসংস্কার, এই আবহটা গল্পের সবচেয়ে বড় শক্তি। ঠিক, কিন্তু আমার প্রশ্নটা হলো, এই শক্তিশালী ভিত্তির ওপর যে গল্পটা দাঁড় করানো হলো সেটা কতটা মজবুত? আচ্ছা, এই জায়গাটাতেই আসা যাক। আমার মনে হয়েছে গল্পের প্রধান চরিত্রদের কাজের পেছনের কারণ বা উদ্দেশ্যটা সেটা পরিষ্কার না হওয়ায় পাঠকের সাথে ওদের ঠিক সংযোগ ঘটে না। একদম। আমরা জানি কারা এই কাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু আমরা জানি না কেন ঘটিয়েছে। এই ক্যানের উত্তরটা নেই। আর এই ক্যানের উত্তরটা না থাকাটাই কিন্তু পাঠককে চরিত্রগুলো থেকে দূরে সরিয়ে রাখে। দেখুন, গল্পে আলম আর তার বন্ধুরা তো গ্রামের সবচেয়ে শান্ত ভালো ছেলে হিসেবে পরিচিত। হ্যাঁ, সেটাই তো কথা। তারাই যখন এই ভয়ের খেলাটা তৈরি করে, তখন পাঠকের মনে একটা ধাক্কা লাগে। কিন্তু সেই ধাক্কাটা সেটা ঠিক বিস্ময়ে পরিণত হওয়ার আগে একটা বড় প্রশ্ন চলে আসে, ওরা কেন এমন করল? আর এই প্রশ্নটাই গল্পের বিশ্বাসযোগ্যতাকে একটু হলেও দুর্বল করে দেয়, তাই না? একদম। কারণটা ছাড়া চরিত্রগুলোর সাথে একাত্ম হওয়া খুব কঠিন। তাদের কাজের পেছনে যদি একটা বিশ্বাসযোগ্য উদ্দেশ্য যোগ করা যেত, তাহলে গল্পটা হঠাৎ করে অনেক বেশি অর্থবহ হয়ে উঠত। তখন আর তাদের শুধু দুষ্টু ছেলে মনে হতো না, তাদের কাজের পেছনের মনস্তত্ত্বটা বোঝা যেত। আচ্ছা, আপনার কথার সূত্র ধরেই বলি, এই উদ্দেশ্যটা কি হতে পারে? ধরুন, একটা সম্ভাবনা হতে পারে যে এটা গ্রামের কুসংস্কারের বিরুদ্ধে তাদের এক ধরনের প্রতিবাদ, হয়তো একটু অপরিণত প্রতিবাদ। এটা একটা দারুণ দিক হতে পারে। হয়তো ওরা বড়দের মুখে মুখে তর্ক করার সাহস পায়নি, তাই এই পরোক্ষ পথটা বেছে নিয়েছে। ভেবেছিল যদি প্রমাণ করা যায় যে ভূত আসলে মানুষেরই সৃষ্টি, তাহলে সবাই হয়তো এই ভয় থেকে বেরিয়ে আসবে। বাহ, উদ্দেশ্যটা মহৎ, কিন্তু পথটা ভুল। এটা চরিত্রগুলোকে আর সাদাকালো রাখে না, একটা ধূসর জায়গায় নিয়ে আসে। ঠিক, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, এই ছেলেদের বয়স বা মানসিকতার সাথে কি এত বড় একটা সামাজিক সংস্কারের ধারণা যায়, নাকি এর পেছনে আরও ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে? যেমন ধরুন কোনো ব্যক্তিগত প্রতিশোধ। এটা তো গল্পে একটা সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে। আপনি বলতে চাইছেন হয়তো গ্রামের কোনো প্রভাবশালী ব্যক্তি? হ্যাঁ, হতে পারে মাতবর নিজে তাদের বা তাদের পরিবারের সাথে কোনো অন্যায় করেছিল। হতেই পারে, হয়তো এমন কোনো অন্যায় যার বিরুদ্ধে সরাসরি কথা বলার মতো ক্ষমতা বা সাহস কোনোটাই তাদের ছিল না। তাই তারা পরোক্ষভাবে ভয় দেখিয়ে এক ধরনের মানসিক প্রতিশোধ নিতে চেয়েছে। সেক্ষেত্রে ভূতের ভয় দেখানোর ঘটনাটা আর নিছক কৈশোরের দুষ্টুমি থাকে না। না, তখন এটা একটা চাপা ক্ষোভের ভয়ঙ্কর প্রকাশ হয়ে দাঁড়ায়। গল্পটা তখন আরও অনেক বেশি জটিল আর আকর্ষণীয় হয়ে ওঠে। বাহ, এই ভাবনাটা তো দারুণ। এটা গল্পটাকে একটা সামাজিক থ্রিলারের দিকে নিয়ে যেতে পারে। তবে আরেকটা সরল ব্যাখ্যাও তো হতে পারে, তাই না? কীরকম? হতে পারে পুরো ব্যাপারটা নিছকই একঘেয়েমি কাটানোর জন্য করা একটা কৈশোরসুলভ ভুল, যেটা একসময় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হ্যাঁ, এবং এই ব্যাখ্যাটা সম্ভবত সবচেয়ে বাস্তবসম্মত। কিশোর বয়সে অনেকেই তো এমন কাজ করে যার পরিণাম দ্বারা ভাবতে পারে না। হয়তো ভেবেছি ওটা একটা মজার খেলা হবে। কিন্তু যখন একজন বয়স্ক লোক সত্যিই ভয় পেয়ে জ্ঞান হারায়, তখন তারা বুঝতে পারে তাদের খেলাটা কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। এই দিকটা তুলে ধরলে তাদের প্রতি পাঠকেরও কিছুটা সহানুভূতি তৈরি হতে পারে। আমারও তাই মনে হয়। প্রতিশোধের মোটিভ গল্পকে দেবে তীব্রতা, সংস্কারের উদ্দেশ্য দেবে গভীরতা, আর কৈশোরের ভুল দেবে বাস্তবতা। লেখককে ভাবতে হবে তিনি গল্পটাকে কোন দিকে নিয়ে যেতে চান। কিন্তু কারণটা যাই হোক, একটা স্পষ্ট উদ্দেশ্য থাকাটা জরুরি। আর একবার যখন আমরা চরিত্রদের কাজের কারণটা প্রতিষ্ঠা করে ফেলি, তখন গল্পটা আর নিছক একটা দুষ্টুমির ঘটনায় আটকে থাকে না। এটা তখন একটা বৃহত্তর বার্তার দিকে ইঙ্গিত করে, তাই না? ঠিক তাই। আর এখানেই আমাদের দ্বিতীয় আলোচনার ক্ষেত্রটি চলে আসে। গল্পটি একটি আকর্ষণীয় ঘটনা বর্ণনা করলেও এর ভেতরের বার্তা বা থিমটাকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। একটা ভালো গল্প তো শুধু ঘটনা বর্ণনা করে না, পাঠককে একটা ভাবনার খোরাকও যোগায়। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। গল্পটা শেষ হবার পর পাঠকের মনে একটা প্রশ্ন থেকে যায়, এই গল্প থেকে আমি কি শিখলাম বা কি পেলাম? বর্তমানে গল্পটি একটি ঘটনার বিবরণে সীমাবদ্ধ। এটা কি শুধু দুষ্টুমির শাস্তির গল্প,
নাকি এর চেয়েও বড় কোনো সামাজিক বা মনস্তাত্ত্বিক দিক উন্মোচন করার চেষ্টা করা হয়েছে সেই দিকটা কিন্তু ততটা স্পষ্ট নয়। অর্থাৎ গল্পটা একটা নিছক ঘটনার বর্ণনা হয়ে শেষ হচ্ছে, কোনো গভীরতর অনুরণন তৈরি করছে না। আমার মনে হয় গল্পের বিভিন্ন অংশে কিছু সূক্ষ্ম ইঙ্গিত যোগ করা যেতে পারে, যা একটা নির্দিষ্ট থিমটি জোরালোভাবে প্রতিষ্ঠা করবে। একদম। এর ফলে গল্পটি শুধু একটি ঘটনা না হয়ে একটি অর্থবহ বার্তাবাহক হয়ে উঠবে। যেমন ধরুন, আমরা যদি বাহ্যিক রূপ বনাম আসল পরিচয় এই থিমটার কথা ভাবি, মাতবরের সিদ্ধান্তের মাধ্যমে দেখানো যেতে পারে যে সমাজ প্রায়শই মানুষের বাহ্যিক আচরণ, মানে ভালো ছেলে এই তকমা দেখে তাদের বিচার করে, কিন্তু তাদের কাজের পেছনের আসল উদ্দেশ্য বা মনের ভেতরের খবর বোঝার চেষ্টা করে না। ঠিক। ভাবুন তো, মাতবর যদি বিচারের শেষে বলতেন, যাদের মুখের দিকে তাকিয়ে আমরা ভরসা করি তাদের মনের ভেতরের খবর কজন রাখি, এই একটা সংলাপে কিন্তু পুরো থিমটাকে দাঁড় করিয়ে দেয়। দারুণ পয়েন্ট। আর ছেলেদের স্বীকারোক্তির পর গ্রামবাসীদের কানাঘোষা, এমন ভালো ছেলেদের দিয়ে এমন কাজ সম্ভব, এই লাইনগুলো এই থিমটাকে প্রতিষ্ঠা করার জন্য দারুণ সুযোগ। আরেকটি সম্ভাব্য থিম হতে পারে ভয়ের মনস্তত্ত্ব। এটা আমার খুব পছন্দের একটা দিক। আচ্ছা, গোরস্থানের ভয়টা কিভাবে একজনের মুখ থেকে আর একজনের মুখে ছড়িয়ে পড়ে একটা গণহিস্টেরিয়ায় পরিণত হলো, সেই প্রক্রিয়াটা আরও বিশদভাবে দেখানো যেতে পারে। এটা আমাকে মনে করিয়ে দেয় ছোটবেলায় আমরাও পুকুরঘাটের একটা শেওড়া গাছ নিয়ে কত গল্প শুনতাম। হ্যাঁ, সবারই এমন অভিজ্ঞতা আছে। কেউ হয়তো বাতাসে ডাল নড়তে দেখেছে, 10 হাত ঘুরে সেটা হয়ে যেত সাদা শাড়ি পরা নারী। ঠিক, এই গল্পেও সেটা দেখানো যেত। প্রথম যে ভয় পেয়েছিল সে হয়তো আবছা অন্ধকারে দেখেছিল শুধু একটা সাদা কাপড় বাতাসে নড়ছে, কিন্তু পরের জনকে বলার সময় সেটা হয়ে গেল সাদা অবয়ব। আর তার পরের জনের কাছে সেটা হয়ে গেল চিৎকার করা ভূত। এর মাধ্যমে গুজব আর গণভয়ের সামাজিক প্রভাবকে দারুণভাবে তুলে ধরা সম্ভব। গল্পটা তখন শুধু ভূতের ভয় দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের ভয় পাওয়ার প্রক্রিয়াটাকেই ব্যবচ্ছেদ করে। একদম। আর তৃতীয় একটা থিম হতে পারে ন্যায় বিচারের প্রকৃতি। এই দিকটাও কিন্তু খুব গভীর। মাতবর যখন শাস্তি দেওয়ার ভার ছেলেদের বাবার উপর ছেড়ে দেন, তখন তার ভেতরের দরবেতুকুকে তুলে ধরা যেতে পারে। হ্যাঁ, তিনি কি সত্যিই ন্যায় বিচার করছেন, নাকি সামাজিক সম্মান আর গ্রামের সম্প্রীতি রক্ষার জন্য একটা সহজ পথ বেছে নিচ্ছেন? এটা একটা জটিল প্রশ্ন, কারণ মাতভরের জায়গায় থাকলে যে কেউই এই দ্বিধায় পড়ত। একদিকে গ্রামের আইন, অন্যদিকে 3টি পরিবারের ভবিষ্যৎ। ঠিক। তার মনে হতে পারে, আমি যদি কঠোর শাস্তি দিই তাহলে এই 3টি পরিবার গ্রামে মুখ দেখাতে পারবে না, আবার শাস্তি না দিলেও গ্রামের শৃঙ্খলা ভেঙে পড়বে। এই প্রশ্নটি গল্পের শেষে পাঠককে ভাবতে বাধ্য করবে যে আসল ন্যায় বিচার আসলে কি। এই 3টে থিমের যে কোনো একটিকে যদি গল্পের বুননের সাবধানে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে গল্পটি পাঠকের মনে অনেক দিন থেকে যাবে। এটা শুধু একটা ঘটনা থাকবে না, একটা ভাবনা হয়ে উঠবে। আর এই গভীরতাটা তখনই সবচেয়ে বেশি প্রভাব ফেলে যখন গল্পের চূড়ান্ত মুহূর্তগুলো, মানে ক্লাইম্যাক্স, ঠিকভাবে সাজানো হয়। হ্যাঁ, এই গল্পে ক্লাইম্যাক্সের জায়গাটাতেই মনে হয় আরও কিছু করার সুযোগ ছিল। ঠিক, আমাদের রীতি আলোচনার বিষয় এটাই। গল্পের শেষাংশ, বিশেষ করে দোষী শনাক্তকরণ আর শাস্তির পর্বটা বেশ দ্রুত শেষ হয়ে যাওয়ায় এর চূড়ান্ত নাটকীয় প্রভাবটা কমে গেছে। আমি আপনার সাথে একমত। ক্লাইম্যাক্সটা যেন তার পুরো শক্তি দেখানোর আগেই ফুরিয়ে যায়। আলম ও তার বন্ধুদের স্বীকারোক্তি থেকে শুরু করে তাদের বাবার হাতে মার খাওয়ার দৃশ্য পর্যন্ত ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়। হ্যাঁ, আর আমার মনে হয় সমস্যাটা শুধু গতির নয়, আবেগেরও। আমরা ঘটনাগুলো ঘটতে দেখি, কিন্তু চরিত্রদের ভেতরের তোলপাড়টা অনুভব করার সময় পাই না। ঠিক, ক্লাইম্যাক্সটাকে আরও শ্বাসরুদ্ধকর করে তোলার অনেক সুযোগ ছিল। স্বীকারোক্তির পর থেকে চূড়ান্ত শাস্তি পর্যন্ত ঘটনাগুলোর গতি কিছুটা কমিয়ে আনা যেত। প্রতিটি মুহূর্তের মানসিক টানাপোড়েন আর প্রতিক্রিয়াকে আরও সময় দিলে গল্পের নাটকীয়তা বহুগুণ বেড়ে যেত। একদম। এখানে শুধু ঘটনার ওপর জোর দিতে গিয়ে আমরা কি চরিত্রদের আবেগটা হারিয়ে ফেলার ঝুঁকি নিচ্ছি না? আচ্ছা, যেমন ধরুন, ছেলেরা যখন দোষ স্বীকার করে তখন মুহূর্তের জন্য চারদিকে একটা পিনপতন নীরবতা নেমে আসতে পারে। সেই নীরবতার একটা বর্ণনা দেয়া যেতে পারে। হয়তো ঘরের কোণে টিকটিকিটা ডেকে উঠল, অথবা বাইরে থেকে ভেসে এলো কোনো রাতজাগা পাখির ডাক। উপস্থিত গ্রামবাসীদের মুখের অভিব্যক্তি, কেউ অবাক, কেউ বিরক্ত, কেউ বা হতাশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছেলেদের বাবাদের হতভম্ব বিবর্ণ চেহারাটা। একদম।
এই ছোট ছোট বিবরণগুলো মুহূর্তটিকে আরও ভারী আর স্মরণীয় করে তুলবে। খুব ভালো একটা পরামর্শ। এই নীরবতার পর মাতবরের প্রতিক্রিয়াটাও তো খুব গুরুত্বপূর্ণ। গল্পে তিনি খুব দ্রুত সিদ্ধান্ত দিয়ে দেন। অবশ্যই শাস্তি দেওয়ার আগে মাতবর কিছুক্ষণ সময় নিতে পারেন। সেই সময়ে তার মনের ভেতরের চিন্তাভাবনাগুলো আমরা শুনতে পারি। তিনি হয়তো চোখ বন্ধ করে ভাবতে পারেন, এ ভালো ছেলেদের এমন শাস্তি দেওয়া কি ঠিক হবে? গ্রামের কাছে আমি কি বার্তা দেব? এদের ভবিষ্যৎ কি হবে? ঠিক এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব মাতবরের চরিত্রটিকেও আরও মানবিক করে তুলবে। তিনি শুধু একজন বিচারক থাকবেন না, একজন অভিভাবকও হয়ে উঠবেন, যার হাতে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার ভার পড়েছে। এবং সবশেষে শাস্তির দৃশ্য। গল্পে আমরা দেখি পরদিন সকালে ছেলেরা ব্যথায় কাতরাচ্ছে। এটা বেশ কার্যকরী একটি দৃশ্য। তবে এই উপস্থাপনাকে আরও শক্তিশালী করা যায় কিভাবে? আমরা যদি শাস্তির দৃশ্যটি সরাসরি বর্ণনা না করে তার পরের প্রভাবটা দেখাই, যেমনটা গল্পে কিছুটা করাও হয়েছে, কিন্তু এর সাথে আরও কিছু যোগ করা যেতে পারে। আচ্ছা, ধরুন পরদিন সকালে গ্রামের কেউ হয়তো দেখতে পেল যে ছেলেদের বাবাদের মুখ থমথমে, তারা কারো সাথে কথা বলছেন না, অপরাধ বোধে আর লজ্জায় কুঁকড়ে আছেন। অথবা আলেমের মা হয়তো উঠোনে বসে নিঃশব্দে কাঁদছেন, তার রান্নাঘরের উনুনটা তখনও জ্বলেনি। বাহ, এই ছবিগুলো তো অনেক বেশি শক্তিশালী। এটা শুধু ছেলেদের শারীরিক কষ্টের কথা বলে না, পুরো পরিবারের মানসিক যন্ত্রণার ছবিটাও তুলে ধরে। পাঠক তখন শুধু একটা শাস্তির খবর পায় না, সেই শাস্তির পিছনের যন্ত্রণা এবং তার সুদূরপ্রসারী প্রভাবটাও অনুভব করতে পারে। আর তখনই গল্পটা পাঠকের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাবে। একটা সফল ক্লাইম্যাক্স শুধু ঘটনার ইতি টানে না, বরং একটা গভীর আবেগীয় অনুরণন তৈরি করে। তাহলে সংক্ষেপে আজকের আলোচনায় আমরা গল্পটিকে আরও শক্তিশালী করার জন্য 3টি মূল পথের কথা বলেছি। প্রথমত, চরিত্রদের কাজের পেছনে একটি স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য উদ্দেশ্য যোগ করা, যা পাঠকের সাথে তাদের সংযোগকে গভীর করবে এবং গল্পকে যৌক্তিক ভিত্তি দেবে। দ্বিতীয়ত, গল্পের একটি অন্তর্নিহিত বার্তা বা থিমকে প্রতিষ্ঠা করা। সেটা হতে পারে বাহ্যিক রূপ বনাম বাস্তবতা, ভয়ের মনস্তত্ত্ব অথবা ন্যায় বিচারের প্রকৃতি। এটি গল্পকে দাংশ ঘটনা থেকে একটি অর্থবহ আখ্যানে রূপান্তরিত করবে। এবং তৃতীয়ত, গল্পের ক্লাইম্যাক্সের গতি নিয়ন্ত্রণ করে এর নাটকীয় প্রভাবকে আরও তীব্র করে তোলা, বিশেষ করে স্বীকারোক্তির মুহূর্ত এবং তার পরবর্তী ঘটনাগুলোকে আরও বিস্তারিত এবং আবেগঘনভাবে দেখানো। এই পরামর্শগুলো মাথায় রেখে আপনি গল্পটির পরবর্তী সংস্করণে কাজ করতে পারেন। যেমন, ছেলেরা কেন এই কাজ করেছিল তার একটি নির্দিষ্ট কারণ যুক্ত করা, গল্পের শেষে ন্যায় বিচার বা সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি সূক্ষ্ম বার্তা দেওয়া এবং স্বীকারোক্তির মুহূর্তটিকে আরও বিশদ ও শ্বাসরুদ্ধকরভাবে বর্ণনা করা। গল্পটির পরিমার্জিত সংস্করণটি তৈরি হয়ে গেলে সেটি পুনরায় আমাদের কাছে পাঠানোর আমন্ত্রণ রইল। আপনার এই অসাধারণ সৃষ্টির যাত্রাপথের সঙ্গী হতে পারলে আমরা আনন্দিত হব।